স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস আর আপনি দেখছেন এটাই রিয়ালিটির মিডল ইস্ট স্পেশাল রিপোর্ট। দর্শক, ইরান এবার বড় একটা ক্ষতির মুখে পড়েছে। E3 অর্থাৎ জার্মানি, ফ্রান্স আর ব্রিটেন তারা ইরানের উপরে আবার নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে, স্যাংশন লাগিয়ে দিয়েছে। আর এই নিষেধাজ্ঞাগুলো ঠিক সেগুলোই যেগুলো 2015 সালে ইরানের উপর থেকে তুলে নেওয়া হয়েছিল। এখন এই নতুন নিষেধাজ্ঞাগুলোর মধ্যে কি কি আছে, আসলে কি নেই তাই বলুন। প্রথমত, ইরানের উপর ট্রাভেল ব্যান বসানো হয়েছে, মানে এখন ইরানের কোনো জাহাজ আর সমুদ্রে চলাচল করতে পারবে না। ইরানের যে প্রোগ্রামগুলো আছে, এখন সেটা ইউরেনিয়ামের হোক, মিসাইল প্রোগ্রাম হোক কিংবা ছোটোখাটো অস্ত্র তৈরির প্রকল্প হোক, সবই এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছে। এমনকি দর্শক, বাণিজ্যিক লেনদেনও, মানে কিছু কেনা বেচাও এখন নিষিদ্ধ। ছোট অস্ত্র হোক বা বড় অস্ত্র, সব ধরনের অস্ত্র তৈরির উপর, এমনকি যেসব হার্ডওয়্যার আমদানি রপ্তানি করা হয় তার উপরেও এখন 100% নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর এই সমস্ত কারণে ইরান এখন একটা বড়সড় ধাক্কা খেতে চলেছে, বরং বলা ভালো ইতিমধ্যেই ধাক্কা লেগে গিয়েছে। আর এখানে আমি আপনাদের জানিয়ে রাখি, E3 যখন এই নিষেধাজ্ঞা জারি করলো তখন আমেরিকা এতে অনেক খুশি হয়েছে। এই যে দেখুন, আমেরিকার বিদেশমন্ত্রী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি খুব খুশি হয়েছেন এবং বলছেন, ফ্রান্স, জার্মানি আর ব্রিটেন যে নিষেধাজ্ঞা জারি করেছে, যে নিষেধাজ্ঞা চাপিয়েছে ইরানের উপর, এতে আমরা অত্যন্ত সন্তুষ্ট। এর ফলে ইরানকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তবে দর্শক, এখন E3 এই যে নিষেধাজ্ঞা জারি করেছে, ইরান সেটা একেবারে সরাসরি নাকচ করে দিয়েছে এবং কড়া প্রতিবাদও জানিয়েছে। কিন্তু যেটা সবচেয়ে চমকপ্রদ ঘটনা সেটা হলো, এখন ইরানের ভিতর থেকেই দাবি উঠছে, বরং বলা ভালো একটা বিল তোলা হয়েছে, যেটা আজ কিংবা এই সপ্তাহেই সংসদে বিতর্কে উঠতে পারে। দর্শক, সেই বিষয়টা হলো ইরান যেন নিউক্লিয়ার ট্রিটি থেকে বেরিয়ে আসে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইরান এখন নিউক্লিয়ার ট্রিটির সদস্য, যার আওতায় ইরান পারমাণবিক বিষয়ে বেশি কিছু করতে পারবে না। শুধুমাত্র নির্দিষ্ট একটা সীমার মধ্যেই তারা পারমাণবিক প্রোগ্রাম তাদের চালাতে পারবে। কিন্তু যদি ইরান এই চুক্তি থেকে বেরিয়ে আসে, তাহলে ওরা একেবারেই মুক্ত হয়ে যাবে, তখন আর কোনো দেশের দাস হতে হবে না। নিউক্লিয়ার সংক্রান্ত তথ্য, অস্ত্রের তথ্য কিংবা ইউরেনিয়ামের তথ্য, এই বিষয়ে কাউকে বিশাল কিছু কৈফিয়ত দেওয়া লাগবে না। ওদিকে দর্শক, ইরানের উপর যেভাবে E3 নিষেধাজ্ঞা জারি করেছে, রাশিয়া কিন্তু সেখানে ইরানের পক্ষ নিয়েছে। রাশিয়া বলছে, ইরানের স্বাধীনতা আর তার ব্যবসাকে দমন করার যে চেষ্টা করা হয়েছে, ইরানকে অপমান আর চাপে ফেলার যে পদক্ষেপ নেওয়া হয়েছে, এটা পুরোপুরি ভুল। একই সঙ্গে ইরানের উপর এই যে নিষেধাজ্ঞা জারি হয়েছে, সেই বিষয়টি নিয়ে জাতিসংঘে বৈঠক হওয়ার কথা রয়েছে। আর এই ইস্যুতে রাশিয়া পুরোপুরি ইরানের পাশে দাঁড়িয়েছে। এদিকে ইউরোপের কর্মকর্তাদের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, ইরানের যে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়েছিল, সেটা কিন্তু আমেরিকার হামলায় পুরোপুরি ধ্বংস হয়নি। তাই UNR পরিদর্শকরা এখন ইরানের কাছে অনুরোধ জানাচ্ছেন, তারা যেন IAEA এর পরিদর্শক আর বিশেষজ্ঞদের ইরানে ঢোকার অনুমতি দেয় এবং তাদেরকে পারমাণবিক সাইটগুলো পরিদর্শনের সুযোগ দেয়, যাতে যদি কোনো কেমিক্যাল লিক বা বিপদের আশঙ্কা থাকে, তাহলে সেটা সময় মতো যেন ঠেকানো যায়। এদিকে বড় খবর হলো, ইরানের যেই পারমাণবিক সাইটে আমেরিকা হামলা চালিয়েছিল, সেই এলাকার আশেপাশের যেসব ছোট বড় ভবন ছিল, সেগুলোর ছবি স্যাটেলাইট ইমেজে এখন ধরা পড়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে ইরান ওই ভবনগুলো, যেগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো ভেঙে ফেলছে, মুছে দিচ্ছে কিংবা পুরোপুরি সমতল করে দিচ্ছে। এখন অনেকেই বলছেন, ইরান সম্ভবত পারমাণবিক প্রোগ্রাম সংক্রান্ত সব প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছে। ওদিকে IAEA তার চিফকে পুরো পশ্চিমা দুনিয়া এত সাপোর্ট দিচ্ছে যে সেই IAEA এর চিফ এখন ইরানকে হুমকি দিচ্ছে। দর্শক, এই IAEA এর চিফই ইরানের উপর হামলা করিয়েছিল মিথ্যে বিবৃতি দিয়ে। আর এখন আপনারা জানেন এই IAEA কি বলছে? IAEA এর চিফ ইরানকে হুমকি দিচ্ছে, যদি ইরান যুদ্ধ না চায়,
তাহলে ওদের ইন্সপেক্টরদের নিজেদের প্ল্যান্টে ঢুকতে দিতে হবে, যেখানে ইউরেনিয়াম রাখা আছে, যেখানে পারমাণবিক সাইট আছে, সেখানে যেতে দিতে হবে, না হলে যুদ্ধ আবারও হতে পারে। IAEA এর চিফ বলছে এখনও তারা সেই জায়গায় পৌঁছায়নি যেখানে ইরান ইউরেনিয়াম লুকিয়ে রেখেছে। ওরা বলছে হ্যাঁ, ইরানের সঙ্গে কিছু জায়গায় কাজ শুরু হয়েছে, কিন্তু এখনও আমরা আমাদের টার্গেটে পৌঁছানো হয়নি। এবার একটু বোঝার চেষ্টা করুন। IAEA এর চিফ ইরানকে বলছে আমরা তো শুধু তোমার ভালোর জন্য টেস্ট করতে চাই, আবার ঠিক সেই একই সময়েই সারা দুনিয়ার সামনে দাঁড়িয়ে বলছে আমরা এখনও আমাদের টার্গেটে পৌঁছাইনি। দর্শক, এর মানে কি? একেবারে খোলাখুলি বলছে আমি ধোঁকাবাজ আর আমি ইরানের বিরুদ্ধে কাজ করছি, কিন্তু যখন ইরানের সামনে যায় তখন বলে না 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 না, আমরা তো কেবল একটু ইন্সপেকশন করতে চাই। মানে ওরা ভেবেছে ইরান একেবারে বোবা, কানা, বোকা, কোনো কিছুই বুঝতে পারছে না, দেখতে পাচ্ছে না। প্রিয় দর্শক, ইরানকে সারা দুনিয়ার শক্তিগুলো দুর্বল প্রমাণ করার কত চেষ্টাই না করেছে, কিন্তু আজ যে খবরগুলো ইসরায়েল থেকে বেরিয়ে আসছে দীর্ঘ মাস পেরিয়ে, তা শুনে ইসরায়েলিরাও কেঁপে উঠছে। নিন, রিপোর্টটা আপনাদের সামনে তুলে ধরছি। ইসরায়েলের ভিতর থেকেই ইসরায়েলি নাগরিকরা তাদের সরকারকে 53,599টা ক্লেম জমা দিয়েছে। মানে ইসরায়েলের ভিতরে থাকা 53,599টি জায়গা ইরানের হামলায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ইসরায়েলের জনগণ তাদের সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়েছে। সুতরাং আপনারা ভাবুন একবার, ইরানের মিসাইল হামলায় 53,000-এরও বেশি জায়গায় সরাসরি আঘাত লেগেছে। এদিকে সিরিয়ার ভিতরে ইসরায়েলের সেনাবাহিনী এবার স্থলপথে ঢুকে পড়েছে। এখন যে খবরগুলো সামনে আসছে তা হলো ইসরায়েলি সেনারা সিরিয়ার ভিতরে ঢুকে বিভিন্ন এলাকায় তুরস্কের বসানো গোয়েন্দা ডিভাইসগুলোকে খুঁজে বের করে ধ্বংস করে দিয়েছে। মানে তুরস্ক যে নজরদারির জন্য সিরিয়ার ভিতরে ডিভাইস বসিয়েছিল, সেগুলো ইসরায়েলের বাহিনী একে একে খুলে ফেলেছে, নষ্ট করে দিয়েছে। কি দর্শক, কথা মিলে গেল তো? আমি আগেই এ বিষয়ে আপনাদেরকে ইঙ্গিত দিয়েছিলাম। যেটার ভয় তুরস্ক আর এরদোয়ান পাচ্ছিল, সেই জিনিসটাই শুরু হয়ে গেছে। কারণ সিরিয়ার পর এবার টার্গেট সরাসরি তুরস্ক। এখন সিরিয়ার ভিতরেই তুরস্ক পড়েছে ইসরায়েলের নিশানায়। আর শুধু তাই নয়, সিরিয়ার গোলান হাইটস তো ইসরায়েল নিয়েই নিচ্ছে। সঙ্গে নেতানিয়াহু আরও বলেছে তারা সিরিয়ার সঙ্গে আলোচনা চালাচ্ছে যাতে দক্ষিণ সিরিয়া পুরোপুরি ডিমিলিটারাইজ করা যায়। মানে সিরিয়ারই একটা দক্ষিণ অংশ, সেখানে সিরিয়ার কোনো সেনা থাকবে না, একেবারে ফাঁকা রাখা হবে। এখন দর্শক, শেষ করার আগে আপনাদের কাছে জানতে চাই এ বিষয়ে আপনাদের মতামত কি। সমস্ত খবর শোনার পর আপনারা কি মনে করছেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই রেখে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।